শুরু হলো একটা নতুন দিন, একটা নতুন সকাল। আরোহীদের বাড়ি থেকে একটু আগেই নিজের বাড়িতে ফিরেছে ইহান। আতসী বেগম না খাইয়ে ছাড়েননি ইহানকে। তবে ইহান একা ফিরেছে, আরোহী আর আয়ান পরে ফিরবে। ইহানও কিছু বলতে পারেনি, কী বা বলবে। আরোহী তো কথাই বলে না ইহানের সাথে। একটা মানুষের সাথে থাকতে গেলে যতটুকু কথা না বললে নয়, ততটুকুই কথা বলে আরোহী। ইহানও জোর করে কথা বলার চেষ্টা করে না। ভাবে আরোহী যদি এতেই খুশি থাকে তাহলে থাকুক, মেয়েটাকে চোখের সামনে দেখতে পাই, এটাই অনেক। আজ অফিসে যাওয়ার আগে রাফসানের সাথে দেখা করবে। কিভাবে সবটা বলবে সেটা ভেবেই অস্থির হয়ে যাচ্ছে ইহান। জেলের মধ্যে মুখোমুখি বসে আছে ইহান আর রাফসান। রাফসানের চোখের কোণে পানি চিকচিক করছে। একটু আগে ইহানের কাছ থেকে সব সত্যি শুনেছে সে। তার মায়া আর এই পৃথিবীতে নেই। এই কথা শুনেই রাফসানের মাথায় আকাশ ভেঙে পড়েছে। নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় মনে হচ্ছে রাফসানের। আজ সে এক সন্তানের বাবা, অথচ একটু আগে অবধি এই কথা জানতো না সে। নিজের সন্তানকে একবারের জন্য চোখেও দেখতে পেল না, আর পরিচয় তো দূরের কথা। সেদিন রাতে ইহান আর মায়ের সাথে কথা হয় রাফসানের। রাফসান পরের দিনই ইহানদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরের দিন ভোরবেলায় মায়ার ভাই পুলিশ নিয়ে হাজির হয় রাফসানের বাড়ি। মিথ্যে কেস দিয়ে জেলে পাঠায়, আর সেটার মেয়াদ 3 বছর। মায়ার ভাই মুহিবের থেকে ও বেশি দিন রাফসানকে জেলে রাখার পরিকল্পনা করে, কিন্তু পারে না। মুহিব ভেবেছিল 3 বছর রাফসান জেলে থাকলে মায়া তাকে ভুলে যাবে, আর তাই এমনটা করে সে। বেশ কিছুক্ষণ নীরব থেকে ইহান বলে ওঠে, কালকে তোমার জামিন হয়ে যাবে রাফসান। আমি উকিলের সাথে কথা বলেছি, তোমার কোনো সমস্যা নেই তো? আপনি সত্যি আমার জামিন করাবেন মিস রেহান? অবাক হয়ে বলে ওঠে রাফসান। হুম। আমাকে একবার আমার ছেলেকে দেখাবেন মিস রেহান? আবেগজড়িত কণ্ঠে বলে ওঠে রাফসান, সাথে নিজের ছেলেকে দেখার আকুতি। অবশ্যই, কালকেই তোমাকে নিয়ে যাব আয়ানের কাছে। কৃতজ্ঞতার হাসি হাসল রাফসান ইহানের এ কথা শুনে। আজ অনেক দিন পরে নিজেকে বোঝা মুক্ত মনে হচ্ছে ইহানের। রাফসানকে সবটা জানাতে পেরে শান্তি লাগছে। সন্ধ্যায় বাড়িতে ফিরে আজ আগে নিজের মায়ের ঘরে গেল ইহান। উদ্দেশ্য আগে আয়ানকে কোলে নিয়ে আদর করবে। ছেলেটা এতদিন পর নিজের আসল বাবাকে দেখতে পারবে ভাবতে ইহানের ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠল। তবে নিজের মায়ের ঘরে গিয়ে হতাশ হলো ইহান। অন্যদিন আরোহী আর আয়ান তার মায়ের ঘরে থাকলেও আজ নেই। তবে কি ইহানের ঘরে ওরা? আরোহী কি একটু একটু করে ঘরটাকে আপন করে নিচ্ছে? তবে কি একসময় ইহানকেও আপন করে নেবে? এরকম হাজার জল্পনা কল্পনা করে নিজের ঘরে গেল ইহান। তবে আবারও হতাশ হলো, আরোহী নেই। তবে কি ওই বাড়ি থেকে ফেরেনি ওরা? চিন্তা করতে করতে ফ্রেশ হয়ে নিল ইহান। যদি ওরা না ফিরে থাকে তাহলে ওদেরকে আনতে যাওয়ার সিদ্ধান্তও নিয়ে নিল ইহান। ড্রয়িং রুমে বসে আছে ইহানের মা। ইহানও পাশে বসে আছে। একটু আগে মায়ের কাছ থেকে শুনেছে ইহানের ধারণাই ঠিক। আরোহী আর আয়ান ফেরেনি ও বাড়ি থেকে। ইহানের ইচ্ছা করছে এক ছুটে গিয়ে আরোহী আর আয়ানকে নিয়ে আসতে, কিন্তু মায়ের সামনে সেটা প্রকাশ করতে ইতস্তত করছে ইহান। আরশি বেগম অনেকক্ষণ ধরে দেখছেন ইহান ছটফট করছে কিছু একটা বলার জন্য, তবে বলতে পারছে না। ইহান কি বলতে চাইছে সেটাও ভালো করে বুঝতে পারছেন তিনি। মুখ টিপে হাসলেন ছেলের এমন অদ্ভুত কাণ্ডে। আবার মনে মনে খুশিও হলেন তার ছেলে আর আরোহী যে স্বাভাবিক হচ্ছে, আর 5 জন স্বামী স্ত্রীর মতো একে অপরকে সবসময় পাশে রাখতে চাইছে। কিছু বলবি ইহান? আরশি বেগম স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো ইহানকে। মায়ের প্রশ্নে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল ইহান। মুখ পুড়ে যখনই ও বাড়িতে যেতে চাই বলতে যাবে, তখনই খেয়াল করো তার মা মুখ টিপে হাসছেন। বিষয়টি বুঝতে সময় লাগলো না ইহানের। এখন যদি মায়ের সামনে ও বাড়ি যাওয়ার কথা বলে তাহলে সেটা ইহানের জন্য খুবই অপ্রস্তুত একটা বিষয় হবে। সবটা বুঝে ভদ্র ছেলের মতো বলল, না মা, কিছু না। কেন বলো তো? ছেলের কথায় আর কিছু বললেন না আতসী বেগম। তার ছেলেকে যে এত সহজে অপ্রস্তুত করা যাবে না সেটাও বুঝতে পারলেন, তাই নিজে থেকেই বলে উঠলেন, ওরা তো বাড়িতে আছে, তোর খালামুনি আসতে দেয়নি। তুই এক কাজ কর, ওদেরকে গিয়ে নিয়ে আয়। মায়ের কথাটা যেন গায়ে মাখল না ইহান। গা ছাড়া ভাব নিয়ে বলল, একটু পরে গিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? আরশি বেগম আর কথা বাড়ালেন না, টিভির দিকে মনোযোগ দিলেন। আরোহীদের বাড়িতে এসেছে ইহান। আতসী বেগম আজও আপ্যায়নের কোনো ত্রুটি রাখলেন না। রাতের খাবার খেয়েও বাড়ি থেকে বের হলো আরোহী, আয়ান আর ইহান। কিন্তু মাঝপথে দেখা মিলল সেই ছেলের, যে সকলের সামনে আরোহীকে অপমান করেছিল, এমনকি আরোহীকে পতিতাদের সাথে তুলনা করেছিল। তবে আজ আরোহীকে দেখে ছেলেটি দৃষ্টি নামিয়ে রাখলো। বারবার ঢোক গিলছে সে, কেমন যেন ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। আরোহী একটু অবাক হলো, কিন্তু কিছু বলল না। চুপচাপ ইহানের সাথে বাড়ি ফিরে গেল।
রোজকার মতো আজও ইহানের সাথে কোনো কথা বলল না আরোহী। চুপচাপ ঘরে এসে শুয়ে পড়ল। ইহানও সোফায় শুয়ে পড়ল কোনো কথা না বলে। তবে একটু বাদে ইহান ঘর থেকে বের হয়ে গেল। এটা খেয়াল করলো আরোহী। টি টেবিলের ওপর তাকিয়ে দেখলো ঘরে পানি আছে। তাহলে কোথায় গেল ইহান? প্রশ্ন জাগলো আরোহীর মনে। আয়ান ঘুমাচ্ছে, তাই আস্তে করে ঘর থেকে বেরিয়ে এলো আরোহী। তবে মেন দরজা খোলা দেখে আরও বেশি অবাক হয়ে গেল। ধীরে ধীরে বেরিয়ে এলো আরোহী। বাড়ি থেকে কিছু দূরে ইহান দাঁড়িয়ে আছে, তবে তার পায়ের কাছে কেউ একজন। কিছুটা এগিয়ে গেল আরোহী, আড়ালে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলো কি হচ্ছে এখানে। তবে ইহানের পায়ের কাছে ওই ছেলেটিকে দেখে অবাক হলো। এ তো সেই ছেলেটা যে আরোহীকে অপমান করেছিল। ভালো করে শুনতে চাইল আরোহী এই ছেলেটির সাথে ইহান কি কথা বলছে। শুনতে পেল, ভাই, বিশ্বাস করেন, আমি আজ ভাবির দিকে বাজে নজরে দেখিনি। সেদিন আপনি যে মার মেরেছেন, আমার পুরো 27,000 টাকা ডক্টর খরচে চলে গেছে। শুধু ভাবি কেন, আমি এখন কোনো মেয়ের দিকেই তাকাই না, বিশ্বাস করেন। আমাকে ছেড়ে দিন ভাই। এবার থেকে কখনো ভাবিকে দেখলে সাথে সাথে চোখ বুজে নেব আমি, কিন্তু আমাকে আর মারবেন না। আমি জানি আজ তুই আরোহীর দিকে খারাপ নজরে দেখিসনি, কিন্তু তোকে আমি ঠিক বিশ্বাস করি না রে রাজ। তাই তুই কালকে সকালেই এই শহর ছেড়ে চলে যাবি, না হলে কি হবে সেটা তো তুই জানিসই। কাঁদো কাঁদো স্বরে বলে উঠল ছেলেটি। ঠিক আছে ভাই, তাই হবে। আমি কালকেই চলে যাব। আপনি শুধু আমাকে আর মারবেন না। বাঁকা হেসে বলল ইহান। তুই যা এখন। আর আমাদের মধ্যে যা কথা হয়েছে সেটা যেন কেউ না জানে। এই কথাগুলো বলতেই তোকে ডেকেছিলাম। বলল রাজ নামে ছেলেটি। আচ্ছা ভাই, যাই তাহলে। বলে চলে যেতে যাচ্ছিল রাজ নামে ছেলেটি, তবে তার আগেই ইহান ওকে আটকালো। কিছু টাকা দিয়ে বলল, এখানে 20,000 টাকা আছে। জানি তোর আরও বেশি খরচ হয়েছে, কিন্তু ওটা তোর শাস্তি। আসলে আরোহীর সাথে ঘটনা শুনে আমার মাথায় রক্ত উঠে গেছিল, তাই রাগের মাথায় তোকে ওভাবে মেরেছিলাম। তবে এটা ভাবিস না আমি অনুতপ্ত। আমি যেটা করেছি একদম ঠিক করেছি, আর ভবিষ্যতে প্রয়োজনে আবারও করব। শেষের কথাটা বেশ হাসিয়ে বলল ইহান। ইহানের কথা শুনে আবারও ভয় পেয়ে গেল রাজ। কোনো রকম টাকাটা নিয়ে এক প্রকার পালিয়ে গেল। রাত চলে যাওয়ার পর ইহানও ফিরে এলো। ইহানকে ফিরতে দেখে আরোহীও তাড়াতাড়ি বাড়ির মধ্যে ঢুকে পড়ল। বিছানায় গিয়ে শুয়ে পড়ে আরোহী। একটু আগেই কি শুনলো ও? ইহান ছেলেটাকে ওর জন্য মেরেছে। ভাবতে মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করতে লাগলো আরোহীর। তবে সেটা দীর্ঘস্থায়ী হলো না। পরক্ষণে মনে পড়ে গেল মায়ার কথা। এই মেয়েটা ইহানের জীবনের সব, আরোহী কিচ্ছু না। মায়া ইহানের সন্তানের মা হয়েছে। ইহান যেটা করেছে শুধু কর্তব্য আর কিছুই না। এসব নিজেকে বোঝাতে বোঝাতে ঘুমে তলিয়ে গেল আরোহী। সকালে ড্রেসিং টেবিলের সামনে থেকে শব্দ ভেসে আসায় ঘুম ভেঙে যায় আরোহীর। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7টা বাজে। এত সকালে ইহানকে রেডি হতে দেখে ভ্রু কুঁচকায় আরোহী। ইহান তো 9টার আগে বের হয় না, তাহলে আজ এত সকাল সকাল কোথায় যাচ্ছে? একবার ভাবলো প্রশ্ন করবে, কিন্তু পরক্ষণেই ভাবলো প্রশ্ন করবে না। ইহানের যেখানে ইচ্ছা হয় যাক, তাতে আমার কি? আমি কি ওর সত্যিকারের বউ নাকি? আমি শুধু আয়ানের মা, আর কিছু নই। কথাগুলো বিড়বিড় করে বলে নিজেকে বোঝালো আরোহী, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। মনের মধ্যে একটা কিন্তু থেকেই যায়। অবশেষে ভাবলো শুধু একটা জিজ্ঞেসই তো করবে, তাতে কি। কিন্তু যখনই ইহানকে জিজ্ঞেস করতে যাবে তখনই ইহান ঘর থেকে বেরিয়ে যায়। ইহানকে আর জিজ্ঞেস করা হয় না। আর ইহানেরও তাড়া থাকায় সে খেয়াল করে না আরোহীর ঘুম ভেঙে গেছে। সকাল 11টার বেশি বাজে, ইহান ফেরেনি। নিজেকে নানাভাবে বুঝ দিচ্ছে আরোহী, কিন্তু মনকে শান্ত করতে পারছে না। করবে কি করে? প্রেমিক পুরুষের একটুখানি কষ্ট যে নারী মনে ঝড় তুলতে সক্ষম, আর আজ সেই ঝড় চলছে আরোহীর মনে। মুখে যতই বলুক না কেন, আদৌ কি এই মানুষটাকে বলতে পেরেছিল আরোহী? ইয়ানের চিন্তায় সকালে নাস্তাও করেনি আরোহী, তবে তার চিন্তাটা কাউকে বুঝতে দেয়নি। তবে 11:30টার দিকে ফিরে এলো ইহান। দরজায় বেল বাজার সাথে সাথে দরজা খুলতেই ছুটে গিয়েছিল আরোহী, কারণ আরোহীর মন বলছিল ইহান এসেছে। তবে ইহানের সাথে এক অজ্ঞাত ব্যক্তিকে দেখে একটু অবাক হলো আরোহী। তবে কথা না বাড়িয়ে ভেতরে আসতে দিল ওদের। ড্রয়িং রুমে বসে আছে আরশি বেগম। ইদ্রিস সাহেব একটু আগে বেরিয়ে গেছেন। ছেলেটিকে দেখে আরশি বেগমও অবাক হলেন। প্রশ্ন করলেন ইহানকে, ইহান, এই ছেলেটিকে? মা, ও আমার বন্ধু রাফসান। তুমি বা তোমরা চিনবে না। আসলে ও একটু আয়ানে মানে আমার ছেলেকে দেখতে এসেছে। ইহানের কথা সবার কাছেই একটু অদ্ভুত লাগলো, কারণ এই ছেলেকে আগে কখনো, আর আজ হঠাৎই ইহানের ছেলেকে দেখতে চলে এলো।
ব্যাপারটা বুঝতে পেরে ইহান বলল, আসলে ও খুব বাচ্চা প্রিয় মানুষ, তাই আমার ছেলেকে দেখতে চলে এসেছে। ইহানের কথায় ব্যাপারটা সবাই বুঝলো। ইহান রাফসানকে নিয়ে নিজের ঘরে চলে গেল, সাথে আয়ানও। আরশি বেগম আরোহীকে ওদের জন্য কফি নিয়ে যেতে বলল, আর লতা বেগমকে নাস্তার ব্যবস্থা করতে বললেন। ঘরে ঢুকে ইহান আয়ানকে রাফসানের হাতে তুলে দিল। নিজের ছেলেকেই প্রথম কোলে নিচ্ছে রাফসান। বাবা হওয়ার সুখ বুঝি এমনই হয়। শরীর আর মনের মধ্যে তোলপাড় চলছে রাফসানের, এই প্রথম ছেলেকে কোলে নিতে পারায়। কফি নিয়ে রুমে ঢুকে দেখে রাফসান নামের লোকটি আয়ানকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বসে আছে, আর ইহান সেটা পলক ভরে দেখছে। আরোহী দরজায় নক করে ওদেরকে কফি দিয়ে চলে গেল। বেশ অনেকক্ষণ পর রাফসান আর ইহান বেরিয়ে এলো। আয়ান ঘুমিয়ে গেছে, তাই তাকে শুয়ে দিয়েছে। সবাই রাফসানকে থেকে যাওয়ার জন্য বলল, তবে রাফসান থাকলো না। সকলের সাথে কুশল বিনিময় করে চলে গেল। রাফসান বেরিয়ে যাওয়ার পর আরোহীও ঘরে গেল। কিন্তু একই কফির মগ একটা খালি আর একটা ভরা। ইহান কফিটা খেয়েছে, কারণ ইহানের মগটি খালি। আরোহী ভাবলো, লোকটা কফি খায়নি নাকি? আচ্ছা, লোকটা পুরোটা সময় আয়ানকে কোলে নিয়েছিল নাকি, যার জন্য কফি খেতে পারেনি? এত বাচ্চা প্রিয় লোক। নিজেই বিড়বিড় করে ওয়াশরুমে সাবান নিতে চলে গেল আরোহী। সাবান নিয়ে বেরিয়ে এসেছে আরোহী। আয়ান আরশি বেগমের কাছে আছে, তাই এই ফাঁকে আলমারিটা গুছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল আরোহী। গতকাল আয়ানের একটা জামা খুঁজে পাচ্ছিল না আরোহী, যার জন্য আলমারিটা একটু অগোছালো করে ফেলেছে আরোহী। এই আলমারিতে ইহান আর আয়ানের জামা কাপড় থাকে। আরোহী নিজের জামা আলাদা আলমারিতে রাখে। ইহানের ঘর বেশ অনেকটা বড় হওয়ায় দুটো আলমারি খুব সহজেই ঘরে রাখা যায়। আরোহী খেয়াল করলো আয়ানের জামার সাথে সাথেই ইহানেরও কয়েকটা কাপড় এলোমেলো করে ফেলেছে আরোহী। প্রথমে ভাবলো গুছিয়ে দেবে না, কিন্তু তারপর ভাবলো এলোমেলো যখন আরোহী করেছে তখন একটু গুছিয়ে দেওয়াই যায়। সে তো বউ হিসেবে দিচ্ছে না, নিজে অগোছালো করে ফেলেছে বলেই দিচ্ছে। নিজেকে এসব বুঝ দিয়ে আলমারি গোছানো শুরু করলো আরোহী। কিন্তু তখনই একটা কাগজে চোখ আটকে গেল আরোহীর। ইহানের কোনো ব্যক্তিগত কাগজ দেখার ইচ্ছে নেই আরোহীর, তবে কাগজের উপর লেখাটা যেন জলজল করছে। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা আছে ডিভোর্স। লেখাটা দিয়েই আরোহীর একটু চমকায়। তারপর কাগজটা হাতে নিয়ে দেখে এটা ইহান আর মায়ার ডিভোর্স পেপার। তবে ডিভোর্সটা আয়ানের জন্য হয়তো হয়নি। বিষয়টা ক্লিয়ার হলো না আরোহীর কাছে। ইহান মায়ার প্রেগনেন্সির সময় ডিভোর্স ফাইল করেছে, তারিখটা তো সেটাই বলছে, কিন্তু কেন? ওদের সম্পর্কে তো কোনো অসুবিধা ছিল না, তাহলে ইহান মায়াকে ডিভোর্স কেন দিতে চাইলো? সেটাও মায়া প্রেগনেন্ট জানা সত্ত্বেও। আরও সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, কোনো মতে সমীকরণ মেলাতে পারছে না। প্রশ্নের চাপে নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। বারবার মনে হচ্ছে যেটা সবাই জানে সেখানে কোনো গণ্ডগোল আছেই, কিন্তু এত প্রশ্নের উত্তর কোথায় পাবে? একমাত্র ইহানই দিতে পারবে এই প্রশ্নের উত্তর। আরোহী আর ভাবল না, আগে ইহান ফিরুক, তারপর না হয় সব জানা যাবে। ঘড়ির কাঁটা 11টার ওপরে, অথচ এখনও ইহানের দেখা নেই। যে মানুষটা 9টার পরপরই বাড়িতে ফেরে, সেই মানুষটা এখনও বাড়িতে ফিরল না। বাড়ির সকলে ইহানের চিন্তা করছে। আরশি বেগমের তো প্রেশার হাই হয়ে গিয়েছে, বেশি চিন্তা করলে ওনার প্রেশার বেড়ে যায়। এত চিন্তার কিছু ছিল না যদি ইহান ফোন ধরত, কিন্তু ইহানের ফোন সুইচ অফ, যার জন্য সকলের দুশ্চিন্তা আরও বেশি হচ্ছে। 11:30টার দিকে আরোহী অনেক বুঝিয়ে তার খালা আর খালুকে অল্প কিছু খাইয়ে শুয়ে পড়তে বলল, কারণ আরোহী জানে এরকম দুশ্চিন্তা করলে ওনারা দুজনই অসুস্থ হয়ে যাবে। খালা খালু নামক শ্বশুর শাশুড়িকে খাওয়াতে সক্ষম হলেও নিজে কিছুই খেতে পারল না আরোহী। সকলের সামনে স্বাভাবিক থাকলেও ভেতরে ভেতরে ঝড় বয়ে যাচ্ছে আরোহীর। আজই ঠিক করেছিল ইহানকে কিছু প্রশ্ন করবে, যার উত্তরগুলো জানা খুব দরকার আরোহীর। কিন্তু ইহানই তো ফিরল না। অপেক্ষা করছে আরোহী। একসময় অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেল সে। সকালে হালকা রোদ চোখে পড়ায় ঘুম ভেঙে গেল আরোহীর। কালকে ইহানের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছিল সে। ইহানের কথা মনে পড়তে চারদিকে দেখলো আরোহী। না, ইহান নেই। তাহলে কি ইহান ফেরেনি? তখনই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো ইহান। পরনে শুধু একটা ট্রাউজার, খালি গায়ে প্রথম ইহানকে দেখলো আরোহী। লজ্জায় নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করছে। এতদিন এই বাড়িতে এসেছে, কখনো ইহানকে খালি গায়ে দেখেনি। তাড়াতাড়ি চিৎকার করে বলে উঠল, এই, আপনার জামা কোথায়? এভাবে খালি গায়ে আছেন কেন? কথাগুলো অন্যদিকে ফিরে বলল আরোহী। ইহান কোনো কথা না বলে চুপচাপ গায়ে একটা টি শার্ট জড়িয়ে বাইরে বেরিয়ে গেল। ইহানের এমন ব্যবহারে অবাক হয়ে গেল আরোহী। আর ইহান বাড়ি বা ফিরল কখন? এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে ঘরে এসে দেখলো আয়ান জেগে গেছে। আয়ানকে নিয়ে বাইরে বেরিয়ে এসে দেখে ইহান ড্রয়িং রুমে বসে আছে। আরোহী জিজ্ঞেস করতে গিয়েও করতে পারল না। আর ইহান যেন আরোহীকে দেখতেই পাচ্ছে না, এমন একটা ভাব। ভ্রু কোচকালো আরোহী। মনে মনে ভাবলো, হঠাৎ এই ছেলের হলো কি? এতদিন তো নিজে থেকে কথা বলতো, আর আজ যেন আমাকে দেখতেই পারছে না।
আরোহী কিছু না বলে ঘরে চলে গেল। এমনকি সকালের খাবারও ইহানের ঘরে বসে খেলো। ইহানও দেখলো আরোহীর বিষয়টা, তবে কিছু বলল না। মেয়েটা তো চায় না সে আরোহীর সামনে থাকুক, ঠিক মতো কথাও বলে না, তাহলে তার থেকে দূরত্ব রাখাই ভালো। কালকে রাত দুটোই ইহান বাড়ি ফিরেছে। অফিসের কাজ বেশি ছিল ইহানের, তার উপর রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। সব মিলিয়ে রাত 2টো বেজে গিয়েছিল। তবে ফিরে দেখলো আরোহী ঘুমাচ্ছে। এটা দেখে ইহানের একটু খারাপ লেগেছে। ইহান ভেবেছিল হয়তো আরোহী জেগে থাকবে, তবে এমনটা হয়নি। তাও খারাপ লাগাটা নিয়ে এত মাথা ঘামালো না ইহান। কিন্তু আজ সকালে যখন আরোহী ইহানকে দেখলো, সে একটাবার জিজ্ঞেস করলো না সে কাল রাতে কখন ফিরেছে। বরং আরোহী তার জামা নিয়ে পড়েছিল। তাই তো অভিমানে কথা বলল না ইহান। সে থাকুক তার মতো। সারাটা দিন ইহান বাড়িতেই ছিল, কারণ আজ শুক্রবার। ইহানের অফিস বন্ধ, কিন্তু সারাদিনের মধ্যে ইহান আরোহীকে যথেষ্ট অ্যাভয়েড করেছে। যদিও ওরা কথা বলতো না সেরকম, তবে এতটা অ্যাভয়েড করতো না ইহান। কিন্তু আজ একদম ব্যতিক্রম। সন্ধ্যার সময় ইহান একটু বাইরে গেল। এদিকে আরোহী ইহানের সাথে কথা বলতে চাইছে, কিন্তু পাচ্ছে না। আর ইহানও যে আরোহীকে অ্যাভয়েড করছে সেটাও বেশ ভালোই বুঝতে পারছে। কাল রাতে ইহান কেন আসতে দেরি করেছিল সেটা আরশি বেগমের কাছ থেকে শুনেছে আরোহী। তবে ইহান এমন কেন করেছে সেটা বুঝতে পারছে না। তবে আরোহী এটুকু বুঝতে পারছে তার আড়ালে অনেক সত্যি লুকিয়ে আছে, যেটা জানা আরোহীর জন্য খুব দরকার। তবে সেটা কি করে, এটাই ভাবছে আরোহী। 8টার দিকে বাড়ি ফিরে এলো ইহান, তবে নিজের ঘরে গেল না, ড্রয়িং রুমেই থাকলো। আরোহী সুযোগ খুঁজছে ইহানের সাথে কথা বলার, কিন্তু ইহান সে সুযোগ দিচ্ছে না। রাগটা আস্তে আস্তে বাড়ছে আরোহীর, কিন্তু প্রকাশ করছে না। রাতে সকলে একসাথে খেতে বসলো সবাই। আয়ান লতা বেগমের কাছে থাকায় আরোহীও খেতে বসে গেল। তখনই ইহানের ফোনে একটা মেসেজ আসলো। কেউ ঠিক করে খেয়াল না করলেও আরোহী খেয়াল করলো সেটা। ইহান তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিল। লতা বেগমের কাছ থেকে আয়ানকে নিয়ে ঘরে চলে গেল ঘুমানোর উদ্দেশ্যে। সকলের কাছে বিষয়টা স্বাভাবিকভাবে উপস্থাপন করলো ইহান, কিন্তু আরোহীর মনে কেন জানি ইহানের এই ব্যবহার সন্দেহজনক মনে হলো। খাওয়া শেষ করে আরোহী ঘরে চলে গেল, কিন্তু ঘরে ঢোকার সময় দেখলো দরজা বন্ধ। অবাক হলো আরোহী, ইহানকে তাকে ঘরে ঢুকতে দেবে না নাকি? রাগের সাথে কিছু অভিমানও ভর করলো আরোহীর বক্ষ পিঞ্জিরাতে। দরজায় ধাক্কা দিতে গিয়েও দিল না আরোহী। ধীরে পায়ে জানালার কাছে এসে দাঁড়ালো, উদ্দেশ্য বন্ধ ঘরে ইহান কি করছে সেটা দেখা। তবে জানালার কাছে এসে যে এমন কিছু দেখবে এটা আশা করেনি আরোহী। ইহান আয়ানের সামনে ফোন ধরে আছে। যতদূর মনে হচ্ছে ভিডিও কলে কেউ আছে, কিন্তু কে আছে? আর আয়ানকে এভাবে কে দেখতে চাইবে? নানা রকম প্রশ্ন এসে আবারও ভিড় করলো আরোহীর মাথায়। তবে আরোহী আরও বেশি অবাক হলো যখন ইহান ফোনটি নিজের দিকে নিয়ে বলে উঠল, রাফসান, আয়ান ঘুমিয়ে গেছে, আজ এতটুকু থাক। আর তোমার যখনই আয়ানকে দেখতে মনে চাইবে তুমি এ বাড়িতে চলে আসবে, আর না হয় আমাকে বলে দেবে, আমি ভিডিও কলে দেখিয়ে দেব। রাখছি এখন। তোমার ভাবির হয়তো খাওয়া এতক্ষণে হয়ে গেছে, যে কোনো সময় দরজায় নক করতে পারে। ইহানের কথাটা আরও স্পষ্ট বুঝতে পারলো খাওয়ার সময় রাফসান মেসেজ করেছিল, যে কারণে ইহান তাড়াতাড়ি করে খাবার খেলো। কিন্তু আরোহীর মাথায় একটা জিনিস ঢুকছে না, রাফসান কেন আয়ানকে দেখতে চাইবে, আর ইহানও সেটা অ্যালাউ করছে কিভাবে? একটু পরে ইহান ঘরের দরজা খুলে বেরিয়ে এলো। আরোহী ততক্ষণে জানলার কাছ থেকে সরে গিয়েছে। দরজা খুলে দিয়ে ইহান সোফায় এসে শুয়ে পড়ল ঘুমানোর উদ্দেশ্যে। তবে আরোহী এসে সোফার পাশে দাঁড়িয়ে থাকলো। ইহান একটু অবাক হলো আরোহীর এমন কাজে, কিন্তু কিছু বলল না, চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকলো। ইহান আরোহীকে দেখেও না দেখার আরোহীর রাগটা মাথাচাড়া দিয়ে উঠল। সোফায় শুয়ে থাকা ইহানের টি শার্টের কলার ধরে উঠে বসালো ইহানকে। আরোহীর এমন হঠাৎ আক্রমণে ইহান ঘাবড়ে গেল। নিজেকে বাঁচাতে গিয়ে হ্যাচকা টান দিল আরোহীকে। ফলস্বরূপ আরোহী ইহানের বুকে গিয়ে পড়ল। আরোহী সারা শরীর দিয়ে যেন কারেন্ট বয়ে গেল। এই প্রথম আরোহী ইহানের এত কাছে। নিজের কাছে নিজেই ভ্যাবাচাকা খেয়ে গেল ইহান। এমন কিছু হবে কেউই সেটা আশা করেনি। হঠাৎ হওয়া এমন ঘটনায় দুজনেই অপ্রস্তুত হয়ে গেল। উঠে বসলো দুজনেই। তবে সারাদিন ইহানের করা ইগনোরের কথা মাথাতে আসায় আরোহী আবারও ঘুরে বসলো ইহানের দিকে। কাট কাট গলায় প্রশ্ন করে উঠল, আমাকে এভাবে ইগনোর কেন করছেন? আরোহীর প্রশ্ন শুনে হাসলো ইহান, জোরে নয় তবে ব্যঙ্গ করে। বলে উঠল, আমি তোমাকে ইগনোর করার কে? আমি তো একটা খারাপ মানুষ, আমার সাথে দূরত্ব বজায় রাখাটা ভালো নয় কি? ইহানের কণ্ঠে স্পষ্ট অভিমান, সেটা বুঝলো আরোহী। তবে কোনো সহানুভূতি দেখালো না, বরং বলে উঠল, খারাপ মানুষের মতো কাজ করলে তো মানুষ খারাপ ভাববেই। আর দূরত্ব সেটা তো অনেক আগেই তৈরি হয়েছে। ইহানের দৃষ্টি স্বাভাবিক, যেন আগে থেকে জানতো আরোহী এমন কিছু বলবে। ইহান বলে উঠল, সবই যখন জানো তাহলে নতুন করে কিছু জানার নেই নিশ্চয়ই।
যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। মাঝরাতে আয়ান জেগে গেলে ঘুমাতে পারবে না কিন্তু। তাচ্ছিল্য হাসলো আরোহী, ব্যঙ্গ করে বলে উঠল। এই কেয়ারগুলো আপনার বউ মায়ার জন্য ছিল, তাই না? আজ তার জায়গায় আমি আছি বলে আমাকে এই কেয়ার দেখাচ্ছেন। ইহান শান্ত কণ্ঠে বলল। কেয়ার তো থাকবেই, যতই হোক সে আমার সন্তানের মা, তাকে তো কেয়ার করা অবশ্যই লাগতো। শুধু আফসোস সেই নেই। ইহানের এই কথাতে ভয়ঙ্কর রেগে গেল আরোহী। দ্বিতীয়বারের মতো ইহানের টি শার্টের কলার চেপে ধরল আর ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল। এত কেয়ার থাকলে ডিভোর্স কেন দিতে চেয়েছিলেন তাকে? সেটাও সে প্রেগনেন্ট জানা সত্ত্বেও। বলুন, কেন ডিভোর্স অ্যাপ্লাই করেছিলেন? আরোহীর কাছ থেকে এমন প্রশ্ন আশা করেনি ইহান। হতভম্ব হয়ে গেল ইহান। কি উত্তর দেবে এখন ইহান? সত্যিটা বলে দেবে, কিন্তু সেটা কি বিশ্বাস করবে আরোহী? বদলাবে কি নিজের দৃষ্টিভঙ্গি ইহানের প্রতি? তখনই আরোহী দ্বিতীয়বারের মতো ইহানকে ধাক্কা দিল। রাগী চোখে জানতে চাইল সব। দীর্ঘশ্বাস পেল ইহান। আরোহীর হাতটা ছাড়িয়ে নিয়ে বলে উঠল। অনেক রাত হয়েছে, কালকে অফিস আছে আমার, আমি ঘুমাবো, তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো। ইহানের এমন দায়সারা কথা শুনে অনেক বেশি অবাক হয়ে গেল আরোহী। তবে কিছু বলল না। মনে মনে কিছু একটা ভেবে গিয়ে শুয়ে পড়ল আয়ানের পাশে। ইহানও সোফায় শুয়ে পড়ল আর মনে মনে ভাবল, তোমায় সত্যিটা আমি বলতে চাই আরোহী, তুমি কি সেটা বিশ্বাস করবে? যদি দ্বিতীয়বারের মতো ভুল বোঝো, আমি সেটা মানতে পারবো না। আমি জানি আমি তোমার কাছে খারাপ, আজ কোনো দোষ না করেও আমি দোষী। হ্যাঁ, সেদিন রাগের মাথায় একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু নিজের ভুল বুঝতে পেরে আমি সেটা শুধরানোর চেষ্টা করেছিলাম। আয়ানের জন্য আমাদের ডিভোর্সটা আটকে ছিল। আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়েছিলাম আয়ানের জন্মের পর ডিভোর্স নিয়ে নেব, কারণ অন্য কাউকে তোমার জায়গায় বসানো সম্ভব ছিল না আমার পক্ষে। তাই তো ডিভোর্স ফাইল করেছিলাম, কিন্তু ভাগ্য সেটা চাইল না। কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল ইহান। আর এদিকে আরোহী মনে মনে ভেবে নিচ্ছে কালকে কি কি কাজ করবে, কি করে নিজের পরিকল্পনা সফল করবে। অন্য দিনের মতো আজও আরোহী ইহানের সাথে কথা বলো না। আর না ইহান চেষ্টা করলো আরোহীর সাথে কথা বলার। ব্রেকফাস্ট করে ঘরে এসে ইহান দেখলো আরোহী তড়িঘড়ি করে কিছু একটা লুকিয়ে ফেললো। ভ্রু কুঁচকালো ইহান, তবে কিছু বলল না। রেডি হতে ওয়াশরুমে ঢুকে পড়ল। ইহানকে ওয়াশরুমে ঢুকতে দেখে বাঁকা হাসলো আরোহী। সেই সাথে স্বস্তির নিঃশ্বাস ফেল। ইহান বেরিয়ে গেছে একটু আগেই, এবার আরোহীর পালা। ধীরে ধীরে আরশি বেগমের ঘরে গেল আরোহী। আরশি বেগম আয়ানকে নিয়ে খেলছেন। আরোহী আরশি বেগমকে বলে উঠল। খালামণি, একটা কথা বলবো? হ্যাঁ বল মা, কিছু দরকার? ওপর নিচ মাথা নাড়ালো আরোহী, ইতস্তত করে বলে উঠল। আমাকে একটু বাইরে যেতে হবে খালামণি। আসলে আমার এক বান্ধবীর সাথে একটু দেখা করতে যাব, মানে যদি তুমি পারমিশন দাও তবে। আরোহীর কথা শুনে ভ্রু কুঁচকালো আরশি বেগম। গম্ভীর কণ্ঠে বলল। আমাকে তুই খালামণি ডাকছিস আরোহী? বিয়ের পর আমি তোকে ডাকতে বারণ করিনি। কেন জানিস? যাতে আমাদের মধ্যে বৌমা শাশুড়ির সম্পর্ক না হয়। আমিও আগে যেমন তোর কাছে ছিলাম সেরকমই থাকি, কিন্তু আজ তুই আমাকে শাশুড়ির জায়গায় এনে দাঁড় করালি। তোর বাহিরে যাওয়ার দরকার, তুই অবশ্যই যাবি। এ বাড়িতে তো তোর কিন্তু তুই আমার কাছ থেকে অনুমতি নিতে এসেছিস। আরশি বেগমকে আর কিছু বলতে দিল না আরোহী। সোজা গিয়ে জড়িয়ে ধরল আর বলল। আই সরি খালামণি, আমি বুঝতে পারিনি, আর কখনো এমন হবে না। ক্ষমা করতে পারি একটা শর্তে, আসার সময় আমার জন্য জিলেপি আনতে হবে। আরশি বেগমের এমন কথাই হেসে পেল আরোহী। তারপর গুছিয়ে আয়ানকে আরশি বেগমের কাছে দিয়ে বেরিয়ে পড়ল নিজের গন্তব্যে। একটা রেস্টুরেন্টে রাফসানের সামনে বসে আছে আরোহী। রাফসান নতজানু হয়ে বসে আছে আরোহীর সামনে। সে যে এভাবে ফেসে যাবে তা কল্পনার বাইরে ছিল। আরোহী তাকে এভাবে ফাঁদে ফেললো ভাবতেই অবাক হচ্ছে রাফসান। রাফসানের বিপরীতে আরোহী সন্দেহের চোখে তাকিয়ে আছে আর মনে করছে আজকে সকালের ঘটনা। সকাল থেকে স্বাভাবিক ছিল আরোহী, কাউকে একটুও বুঝতে দেয়নি কি চলেছে তার মনে। সকালে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আরোহী ঘরে চলে যায়, কারণ আরোহীর এই মুহূর্তে টার্গেট ইহানের ফোন। সকালে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আরোহী ঘরে চলে যায়, কারণ আরোহীর এই মুহূর্তে টার্গেট ইহানের ফোন। ইহানের ফোনের পাসওয়ার্ড জানতো আরোহী, শুধু মনে মনে একটাই দোয়া করেছিল যাতে সেই পাসওয়ার্ডটা ইহান না বদলায়। আর আরোহীর দোয়া কবুল হয়ে যায়। আরোহী ইহানের ফোনটা খুলে চেক করতে থাকে। তখনই মেসেঞ্জারে ঢোকে আরোহী। চ্যাট লিস্টে প্রথম নামটা দেখে একটুও অবাক হয় না। আরোহী ধারণা ছিল রাফসান থাকবে, আর হলোও তাই।
আরোহী ওদের চ্যাটগুলো পড়তে লাগলো। কোনো কিছু স্পষ্ট করে লেখা না, অনেক ঘুরিয়ে পেঁচিয়ে চ্যাট করেছে এরা দুজন। কিন্তু অদ্ভুত বিষয়, সব চ্যাটে প্রায় আয়ানকে নিয়ে। আয়ানের জন্ম থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো ইহান খুব সুন্দর করে লিখে পাঠিয়েছে রাফসানকে। আরোহীর সন্দেহ হয়, ভাবতে থাকে রাফসানের সাথে আয়ানের কি সম্পর্ক যে লোকটা আয়ানকে নিয়ে এত মাথা ঘামাচ্ছে? আর ইহানও সবটা সাপোর্ট করছে। আরোহী রাফসানকে একটা মেসেজ করে তখন যে ইহান তার সাথে 11টায় দেখা করতে চায়। রাফসান বিনা বাক্যে রাজি হয়ে যায়, ঠিকানাও দিয়ে দেয় আরোহী। রাফসানের সাথে কথা বলে বাড়ির ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা ডিলিট করে নেট কানেকশন বন্ধ করে দেয় আরোহী, যাতে রাফসান ইন্টারনেটের দ্বারা যোগাযোগ করতে না পারে। আবার কলে গিয়ে নাম্বারও ব্লক লিস্টে দিয়ে দেয়, সাথে মেসেজও। সব দিক থেকেই রাফসানের সাথে ইহানের যোগাযোগ বন্ধ করে দেয় আরোহী। তখনই ইহান ঘরে ঢোকে, তবে তার আগে আরোহী ফোনটা লুকিয়ে ফেলে আর স্বস্তির নিঃশ্বাস নেয়। কালকে রাতে ইহানের ব্যবহারে আরোহী বুঝে যায় ইহান কিছু লুকাচ্ছে, আর তখনই আরোহী গভীর চিন্তায় পড়ে যায়। হঠাৎ মাথায় আসে রাফসানের কথা, আর তখনই পরিকল্পনা করে নেয় রাফসানের সাথে দেখা করবে, আর সেই অনুযায়ী কাজও করে আরোহী। বর্তমানে কাটকাট গলায় প্রশ্ন করে ওঠে রাফসান। আমাকে এভাবে মিথ্যে বলে কেন ডেকেছেন মিস আরোহী? কিছু প্রশ্নের উত্তর দিতে। স্বাভাবিক কণ্ঠে বলে উঠল আরোহী। রাফসান সব কিছু জানে। আরোহী যে ইহান আর মায়ার সম্পর্কে কিছু জানে না এটাও, এমনকি আয়ান রাফসানের ছেলে এটাও জানে না। সব কিছু শুনে রাফসান ইহানকে বলেছিল আরোহীকে সব জানাতে, কিন্তু ইহান বলেছিল এখন আর সেই সময় নেই। রাফসান চায় আরোহী সব জানে, কিন্তু ইহান সেটার বিরোধী। এই অভিমান জিনিসটা যে বড্ড খারাপ। আরোহী যেমন অভিমান করে ইহানের থেকে দূরে সরে গিয়েছিল, ইহানকে সত্যিটা বলার সুযোগ দেয়নি, তেমনি ইহানও অভিমান করে আরোহীকে সত্যিটা জানাতে চায় না। কিন্তু এভাবে কতদিন? অবশেষে রাফসান সিদ্ধান্ত নিল, কিন্তু অন্য দিনের মতো আজও ইহান রাত 9টায় বাড়ি ফিরল। তবে বাড়ি ঢুকতেই ড্রয়িং রুমে আরশি বেগমকে চিন্তিত হয়ে বসে থাকতে দেখে একটু অবাক হলো। তার থেকে বেশি অবাক হলো আয়ানকে আরশি বেগমের সাথে দেখে। সচরাচর এই সময়ে আয়ান আরোহীর কাছে থাকে। ইহানকে দেখে আরশি বেগম মুখটা কালো করে ফেলল। ইহান ব্যাপারটা বুঝতে না পেরে সোজা মায়ের কাছে গিয়ে বসলো। ইহান বসে তার মাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? তুমি এখানে এভাবে বসে আছো কেন? আর মুখটাও এত শুকনো কেন? ইহানের কথা শুনে আরশি বেগম মুখ কালো করে খেয়ে উত্তর দিল, আজ সকালে আরোহী ওর এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। দুপুরের দিকে বাড়িও চলে এসেছে, কিন্তু বাড়িতে ফিরেই ঘরে গিয়ে বসেছিল। আমি ভাবলাম বাইরে থেকে এসেছে, হয়তো ক্লান্ত, কিন্তু কিছুক্ষণ পরে ওর ঘরে গিয়ে দেখি মেয়েটার গায়ে ভীষণ জ্বর। আমি ডক্টরকে কল করেছিলাম, ডক্টর এসে চেক আপ করে গেছে, বললো সিজন চেঞ্জ এমন হয়েছে, কিন্তু মেয়েটার জ্বর কমার নামই নিচ্ছে না। আমি তোর খালামণিদেরও জানিয়েছি, ওরা এতক্ষণ ছিল, একটু আগে ফিরে গেছে। তোকেও ফোন দিয়েছিলাম, কিন্তু তুই ধরিসনি। মায়ের কথা শুনে তাড়াতাড়ি ফোন চেক করলো ইহান। ফোনটা সাইলেন্ট করা। মায়ের সাথে কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে গেল ইহান। নিজের ঘরে গিয়ে দেখে আলো জ্বালানো নেই ঘরে। ইহান বড় লাইটটা না জ্বালিয়ে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিল। হালকা আলোয় দেখলো আরোহীর মলিন মুখটা। ধীর পায়ে এগিয়ে গিয়ে আরোহীর পাশে বসলো ইহান। কপালে হাত ছোঁয়াতে গিয়ে ইতস্তত করলো। আরোহী কি রাগ করবে ওকে স্পর্শ করলে? নিজেকে প্রশ্ন করলো ইহান। তারপর 7 পাঁচ না ভেবে আলতো করে চুয়ে দিল আরোহীর উত্তপ্ত কপাল। হাত দিয়ে চমকে উঠল ইহান। এত তাপ? মা তো বললো ডক্টর এসেছিল, ওষুধও দিয়েছে, তাহলে এখনো এত জ্বর কেন মেয়েটার? ইহানের ইচ্ছে হলো না আরোহীর পাশ থেকে উঠতে, তাই আরোহীর পাশে বসে রইল। এক দৃষ্টিতে দেখতে থাকলো নিজের প্রেয়সীকে। আরোহী অসুস্থ থাকায় আরশি বেগম আজ আয়ানকে নিজের কাছে রাখলেন। কিছুক্ষণ পর আরশি বেগম ইহানকে খেতে ডাকতে এলেন, কিন্তু ইহান গেল না। খিদে নেই বলে রাতে খেলো না। আরশি বেগমও জোর করলেন না ইহানকে। ইহান আরোহীর মাথার পাশে বসে আছে। আরোহী ঘুমিয়ে কাত, জ্বরটাও আছে এখনো। ইহান আরোহীকে দেখছে, আর দেখতে দেখতে ঘুমিয়ে গেল একসময়। মাঝরাতে কারো গোঙানির শব্দে ঘুম ভেঙে গেল ইহানের। ইহানের বুঝতে অসুবিধা হলো না এটা আরোহী। তাড়াতাড়ি আরোহীর কপালে হাত ছোঁয়ালো ইহান। এ কি, আরোহীর তো ভীষণ জ্বর। কি করবে বুঝে উঠতে পারছে না ইহান। তারপর খেয়াল হলো জলপট্টির কথা। ইহান তাড়াতাড়ি একটি বাটিতে পানি এনে আরোহীকে জলপট্টি দিতে শুরু করলো। ধীরে ধীরে জ্বর কমতে শুরু করলো আরোহীর। একটা সময় তাপমাত্রা নর্মাল হলে ইহান আর জলপট্টি দিল না। আবারও আরোহীর মাথার কাছে এসে বসে দেখতে লাগলো আরোহীকে। সকালে হালকা আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল আরোহীর। তবে শরীরটা যেন কেমন লাগছে। কাল যে ভয়ানক জ্বর এসেছিল সেটা বুঝতে পারছে আরোহী।
ইহানের কথা মাথাতে আসতেই আশেপাশে দেখলো আরোহী। তখনই দেখলো ইহান আরোহীর মাথার কাছে আতশোয়া হয়ে বসে আছে, আর আরোহী ইহানের কোমর জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। ব্যাপারটা বুঝতে পেরে ইহানের কোমর ছেড়ে দিল আরোহী। ইহানের গায়ে কালকে অফিসের শার্ট, মানে ইহান চেঞ্জ করেনি। বেড সাইডের ওপর জলপট্টির বাটিও আছে। আরোহী মনে মনে ভাবলো, ইহান কি কাল আমাকে জলপট্টি দিয়েছে আর এভাবে সারা রাত আজ শোয়া হয়েছিল, আর আমিও জ্বরের মধ্যে ওকে